বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব কমনওয়েলথের প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনায় উন্নয়ন সহযোগিতায় জোর স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের পর রাজধানীমুখী কর্মজীবী মানুষ রেল স্টেশন লঞ্চ টার্মিনালে ভিড় যানজটের ভোগান্তি এড়াতে আগে ভাগে ফিরছেন অনেকে শহীদ আহতদের বাড়িতে ফল দিয়ে ফেরার পথে গোপালগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধীরা আহত ৫ অভিযোগের তীর পরিবহন কর্মীদের দিকে একজন আটক বাকিদের ধরার চেষ্টায় পুলিশ চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে ভাটা লুণ্ঠিত মালামাল উদ্ধারও কম পুলিশের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ বলছেন বিশ্লেষক মানতে নারাজ ডিএমপি সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড় লন্ডনে পৌঁছে ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরের প্রথম দিনে কমনওয়েলথে মহাসচিব ব্রিটিশ এমপি এবং লর্ডসের সঙ্গে বৈঠক করেন তিনি এসব বৈঠকে গুরুত্ব পায় দুই দেশের সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে চলমান সংস্কারের বিষয় এছাড়া এভিয়েশন খাতের দুই জায়ান্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছে ডরচেস্টার হোটেলে চলে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ বিশ্রামের পরেই শুরু হয় পূর্ব নির্ধারিত বৈঠক সবগুলো বৈঠকেই অনুষ্ঠিত হয় হোটেলের লবিতে দুপুরে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান বার্স ও ম্যানজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি বিমান প্রযুক্তি ও বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা এরপর ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয় উঠে আসে বিকেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে হোটেলে আসেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়েরকর বোতচোয়ে প্রথম দিনে সবশেষ বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দেন তিনি ওনার একটানা মিটিং ছিল প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এই সফরের মূল লক্ষ্য ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায় এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা শুক্রবার বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে আসার পর থেকে জেনে এক মুহূর্ত বিশ্রাম নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দিনেই একের পর এক বৈঠক আর এতে উঠে আসে যুক্তরাজ্যের বিনিয়োগ কূটনৈতিক সম্পর্ক একই সাথে বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় আন্তর্জাতিক অঙ্গনে নতুন রূপে বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার এক সাহসী অগ্রযাত্রা শোয়েব কবির সময় সংবাদ লন্ডন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে লন্ডনের ঐতিহাসিক আলতা বালি পার্কে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে এই সমাবেশে অংশ নেন শত শত প্রবাসী বাংলাদেশি লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যেন শুধু প্রধান উপদেষ্টা নন আশারও প্রতীক তাকে স্বাগত জানিয়ে লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে নাগরিক সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা পরিবার নিয়ে লন্ডনের বাহিরের শহর থেকেও সমাবেশে যোগ দেন অনেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে বলে মনে করেন তারা তুলে ধরেন নানা দাবি দাওয়া আমরা আশা করব ডক্টর ইউনূসের নেতৃত্বে সুন্দর এবং সুঠাম বাংলাদেশ গড়ে উঠবে এন্ড আওয়ার কমিউনিটি উইল বি বেনিফিটেড সংস্কার চাই আমরা বাংলাদেশের পলিটিক্স সিস্টেম যেহেতু উনি কোনো রাজনৈতিক দলের সদস্য না আমরা সাধারণ জনগণ কিন্তু ওনার কাছে ফুল সাপোর্ট দিয়ে যেতেছি
এদিকে আগামী জাতীয় নির্বাচনে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত ও স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে একটি সংগঠন। ভোটাধিকার, তারপরে প্রবাসীদের এয়ারপোর্টের নিরাপত্তা, তাদের সম্পত্তির নিরাপত্তা, এগুলোর ব্যাপারে প্রবাসীরা ওনার সাথে কথা বলতে পারবেন। আমরা চাই উনি যেন প্রবাসীদের নাগরিক অধিকার দেন, প্রতিটা এয়ারলাইন্স যেন সিলেটে নামতে পারে, এই সুযোগটা করে দেওয়ার জন্য প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। উনি থাকুন আগামী 5টি বছর এবং আমাদের সুষ্ঠু ধারা একটি রাজনীতি পরিবেশ তৈরি করে দিন। এর আগে সকালে সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে জড়ো হয়ে ডক্টর ইউনূসকে স্বাগত জানান একদল প্রবাসী বাংলাদেশি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। আগামী 15 তারিখ থেকে সরকারি বেসরকারি সকল অফিস পুরো দমে চালু হয়ে যাবে। এখনও যেহেতু 3 দিন ছুটি বাকি আছে, তারপরেও আমরা লক্ষ্য করছি যে ঢাকায় যে ঢোকা অর্থাৎ কর্মব্যস্ত নগরীতে ঢোকার যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করছি, যেহেতু এখনও সময় রয়েছে, যারা যেতে পারেননি ঈদে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এমনই একটি ট্রেন আমরা অপেক্ষারত প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, বিশেষ করে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই কিশোরগঞ্জ এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো ট্রেন কিন্তু যাত্রীতে ঠাসা, অর্থাৎ যে তার যে আসন সেই আসনের থেকেও বেশি যাত্রী রয়েছে, অনেক যাত্রী দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা ছুটিতে যেতে পারেনি, ঈদের মধ্যে সময় পাননি, তারা ফিরছেন বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ পরবর্তী দেখা সাক্ষাৎ এবং বিশেষ করে কোরবানি ঈদে গোশত বন্টনের যে বিষয়টি হয়ে থাকে, অনেকে গোশত নিয়ে যান প্রিয়জনের জন্য, সে তাদেরকে বাড়িতে নিয়ে যান। অনেকে দেশের বাড়িতে তারা ঈদ করতে পারেননি, কোরবানি দিতে পারেননি, ঢাকাতে ছিলেন, ঢাকাতে কোরবানি দিয়েছেন। সব মিলিয়ে যেই বাড়ি ফেরার যে প্রবণতা সেটি আসলে আমরা লক্ষ্য করি এবং সেটি লক্ষ্য করছি যে একটি প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জ এক্সপ্রেস। আরেকটি বিষয় বলে রাখি, অনেকে ঈদের আগে অনেক ঝক্কি ঝামেলা থাকে, বিশেষ করে অনেক ভিড়ভাট্টা থাকে, এই সব কিছু এড়িয়ে যাওয়ার জন্য যাতে করে স্বস্তির একটি যাত্রা করতে পারেন সেটিও কিন্তু অনেকে বলেছেন। যাত্রীদের সাথে কথা বলেছিলাম, বলেছেন যে তারা এই ঝামেলা এড়ানোর জন্য একটু যাতে স্বস্তির যাত্রা হয়, প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছেন, এত ঝামেলাহীন বা এত ঝামেলা নিয়ে আসলে তারা যাত্রা করতে চান না বলে অনেকে খুব আরামে যেতে চান বলে ঈদের পরে এই সময়টাকে বেছে নেন এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো সব মিলিয়ে বলা যায় ঢাকায় ঢোকার যেই প্রবণতা সেটিও কিন্তু রয়েছে। সকাল থেকে আমরা বেশ কয়েকটি ট্রেন আমরা দেখেছি যে ঢাকায় প্রবেশ করেছে, ঈদ আনন্দ শেষে মানুষ ফিরেছেন এবং আবার একইভাবে মানুষ কিন্তু বাড়ির পানে ছুটছেনও। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। জুলাইয়ে হতাহতের বাড়িতে মৌসুমি ফল দিয়ে ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে হামলার শিকার হয়েছেন মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইফটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি রেস্তোরাঁর ভেতর থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে। পরে তাদের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। আমাদের হাতে অনেক কিছু ছিল, কারো হাতে চাপা দিয়েও ছিল। এটা যদি পরিকল্পিত না হয় তাহলে ওইগুলা কেন থাকবে ওদের কাছে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেয়েদের গায়ে ওরা খুব বাজেভাবে মারছে, এটার অবশ্যই বিচার চাই। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলাম আর আমরা তাদের জন্য মৌসুমি ফল নিয়ে যাচ্ছিলাম, তাহলে কেন আমাদের উপরে হামলা হলো, কেন তারা হামলা করলো, এটার বিচার হচ্ছে, আমরা সুস্থ বিচার চাই। ইফতিজিং করছে, আরও মেয়েদের অনেক কিছু বলছে, তা ওই কারণে ওই সুবাদে আমরা যে বলা করছি তা ওনাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে। এর মধ্যেই হোটেলের স্টাফরা বাইরে ওনাদের হাতে লাঠি ছুরি এসব নিয়ে করছে, আমাদের আক্রমণ করছে। আমার মনে হচ্ছে এটা পুরো পরিকল্পিত, আর নয়তো হুটহাট করে একটা ইনস্ট্যান্ট গ্যাঞ্জামে তো কখনোই দেশীয় অস্ত্র থাকতে পারে না। একটা মবের মতন তৈরি করে তাদের উপর আক্রমণ করা হয়। মারামারির অভিযোগে আমাদের কাছে 5 জন ছাত্র এসেছে। আমরা তাদের দেখে এদের মধ্যে 2 জনকে আমরা ভর্তি দিয়েছি এবং 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। 2 জনের অবস্থা স্থিতিশীল আছে এবং আমাদের অবজারভেশনে চিকিৎসাধীন আছে। হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে এইটার শিকার হয়েছি, আগামীকাল অন্য কেউ হইতে পারে। যেহেতু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-3 জনকে আহত করা হয়েছে, আমরা এটার
মানে বিচার চাই। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ, বাকিদের ধরতে চলছে অভিযান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, সাধারণ পাবলিক ছিল, ওরা মারামারি করতে গিয়ে একটু মারামারি হয়েছে। পুলিশ নিজেরাই বাদী হয়ে আমরা মামলা করবো। একজন আমি দেখে আসছি, আরো হয়তো এখন বাড়ছে কিনা, অভিযান চলছে তো। হামলার ঘটনায় মিজান পরিবহনের বক্তব্য পাওয়া যায়নি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। 5 আগস্টের পর চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা খুবই কম। পুরোপুরি উদ্ধারও করতে পারছে না নগদ অর্থসহ লুণ্ঠিত মালামাল। এই ব্যর্থতাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ বলছেন অপরাধ বিশ্লেষক। তবে 2-1টি ঘটনা ছাড়া সব মামলার রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। মাসুদুর রহমানের বিশেষ প্রতিবেদন। গত 26 এপ্রিল সিদ্ধেশ্বরী এই জায়গায় এক নারীকে টেনে হিচড়ে তার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে ছিনতাইকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হলেও 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও আসামিদের শনাক্ত তো দূরের কথা, গ্রেফতারি করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এমন আর কতগুলো মামলা আছে এই গত 9 মাসে, সেগুলোই আজকে খুঁজে বের করার চেষ্টা করব আমরা। এই ঘটনা ভাইরাল হলেও জড়িতরা আইনের আওতায় না আসায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। প্রায় 1.5 মাস হয়ে গেল যে এখন এটার কোনো সুরাহা হইল না, কিন্তু আমরা কিন্তু রাস্তাঘাটে কোনো নিরাপত্তা পাচ্ছি না। সবসময় একটা ভয়ে ভয়ে আতঙ্কে আমরা চলাফেরা করি। চাঁদার দাবিতে সম্প্রতি মোহাম্মদপুরের শেরশাশুড়ি রোডে আবাসন ব্যবসায়ীর অফিসে 2 দফা গুলি করে সন্ত্রাসীরা। 2টি ঘটনায় সিসিটিভি ফুটেজে 5 জনকে দেখা গেলেও গ্রেফতার হয়েছে মাত্র 2 জন। উদ্ধার হয়নি সে অস্ত্র। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ীর। আমার গেট বন্ধ করে থাকতে হয়, এলাকার রাস্তার মাথায় লোক রেখে থাকতে হয়। পুলিশ তো এখনো পর্যন্ত আমাকে কোনো সহায়তা করতেছে না। 13 মে তেজকুনি পাড়ায় বাসার পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় 5 বছরের শিশু রোজামণি। পরে গরম পানি দিয়ে ঝলসানো মরদেহ উদ্ধার করে পুলিশ। 1 মাস হতে চললেও এই মামলার অগ্রগতি না থাকায় হতাশ রোজার মা। অতদিন আগে গণপুঞ্জিতে হার আমরা কোনো কিছু সন্ধান জানাইছে না, যে কোনো কুশল ফারান আমার মায়ের হত্যার খুনি আপনারা বাই করে দিবেন। 11 জানুয়ারি গুলশানে যৌথ বাহিনীর পরিচয়ে এক বাসা থেকে 60 ভরি স্বর্ণালংকার ও 34 লাখ টাকা লুট করা হয়। সন্দেহভাজন কয়েকজন আটক হলেও মূল আসামি ও লুণ্ঠিত মালামাল এখনো অধরা। 5 আগস্টের পর এমন 20টির বেশি ঘটনা পর্যালোচনা করে দেখা যায় চাঞ্চল্যকর মামলায় আসামি ধরতে পারছে না পুলিশ, উদ্ধার করতে পারছে না লুণ্ঠিত মালামাল। এই কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। কারোরটা দিচ্ছে না, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে অপরাধীরা সুযোগ নেবে। কোনো ক্ষেত্রে দেখি পুলিশ যাত্রাপালার বিবেকের ভূমিকা পালন করছে। এই পরিস্থিতি দিয়ে বা এই যাত্রাপালার বিবেকের ভূমিকা দিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, বরং পুলিশকে এখানে নায়কের ভূমিকা পালন করতে হবে। তবে ডিএমপির দাবি ছাড় পাচ্ছে না অপরাধীরা, উদ্ধার হচ্ছে আলামত। অন্যান্য যারা অ্যারেস্টেড আসামি তাদের স্বীকারোক্তি এবং সার্কামস্ট্যান্সিয়াল যেসব এভিডেন্স সেগুলো পর্যালোচনা করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে যথাযথভাবে প্রতিবেদন দাখিল করছি। তো অতএব কেউ গ্রেফতার না হওয়া মানে সে আইনের বাইরে থেকে গেলে তা কিন্তু নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে আরও তৎপর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 2.5 ঘন্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। নন্দনগাছিতে অবরোধের কারণে রাজশাহী থেকে খুলনা ও ঢাকাগামী 4টি ট্রেন আটকা পড়ে। এতে ঈদ শেষে বিভিন্ন গন্তব্যে ফেরা মানুষ পড়েন চরম ভোগান্তিতে। পরে প্রশাসনের আশ্বাসে রেললাইন ছেড়ে দিলেও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকাল 6টায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনের দুপাশে লাল নিশানা দিয়ে রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। এতে আটকে পড়ে রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা সাগরদাড়ি এবং ঢাকাগামী মধুমতি বনলতা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন। এতে সারা দেশের সঙ্গে রাজশাহী ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা মানুষ পড়েন চরম ভোগান্তিতে। আমাদের উদ্দেশ্য এখানে ট্রেনটা থামতে হবে, প্লাস ট্রেনটা 1 নম্বর স্টেশনে থামতে হবে, স্টেশনটা চালু করতে হবে। আমাদের দাবি 4টা ট্রেন এক্সপ্রেস ট্রেন আমাদের এখানে থামতে হবে। আজকে যদি আমাদের এখানে লিখিত প্রজ্ঞাপন জারি না করে আমাদের মানববন্ধন অমরণ মানববন্ধন চলবে। এখানে যে কোনো বিষয় হলে রাস্তা ব্লক করে এই আন্দোলনটা আমরা যদি সাইডে যাই করি তাহলে আমাদের এই ভোগান্তিটা হয় না। পরে 16 জুন রেল বিভাগের সঙ্গে আলোচনার শর্তে 2.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি প্রত্যাহারকে কেন্দ্র করে অবরোধকারীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়।
স্থানীয়দের দাবি নিয়ে উচ্চ পর্যায়ে জানানোর আশ্বাস দেন স্থানীয় প্রশাসন। তাদের যে দাবিটা তারা আমাদের লিখিতভাবে জানাক, এটা আমরা অতি সত্বর আমাদের রেলওয়ে সচিব মহোদয় বরাবর পাঠিয়ে দিব এবং আমরা পার্সোনালি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করব যে তাদের যে চাওয়া সেটা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করে। এর আগে একই দাবিতে গেল 1 মে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছিল হাজারো মানুষ। সে সময় রেল বিভাগ 1 জুন থেকে কমিউটার ট্রেনের যাত্রা বিরতি দিতে চাইলেও তা কার্যকর করেনি। সময় সংবাদ, রাজশাহী। মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। ট্রলার নিয়ে সাগরে যেতে প্রস্তুত জেলেরা। বিস্তারিত জানাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন রিপোর্টার শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রতীক্ষার 58 দিন শেষ। আজ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে সমুদ্রে মাছ শিকার এবং জেলেরা কিন্তু রাতে যেহেতু তারা নামবেন সেক্ষেত্রে কিন্তু তারা এখনই ঘাটে কর্মচাঞ্চল্যতা ফিরেছে। তারা ঘাটে কাজকর্ম করছেন, জাল ট্রলার সব কিছু গুছাচ্ছেন। দীর্ঘদিন পর তারা সমুদ্রে যাবেন, সেই কর্মচাঞ্চল্যতা কিন্তু রয়েছে পটুয়াখালীর মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে জেলে ট্রলার থেকে জেলেরা একটু উপরে উঠে গেছেন। কিন্তু কিছুক্ষণ পূর্বে আমরা লক্ষ্য করেছি এখানে ঘাটের যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলোতে জেলেরা কর্মযজ্ঞ চালিয়েছে। তারা জাল ট্রলার মেরামত করেছেন, তারা সব কিছু প্রস্তুত করছেন। তাদের যে রসদ সামগ্রী আছে সেই বাজার সদাই সেগুলোও কিন্তু কেনাকাটা শেষ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বরফ কলগুলো রয়েছে দীর্ঘ 58 দিন পর বরফ কলগুলো চালু করা হয়েছে। শুধু বরফ কল নয়, পটুয়াখালী মৎস্য অবতরণ কেন্দ্রের সব ধরনের কার্যক্রম কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল, এখন কিন্তু সব কার্যক্রমে চালু করা হচ্ছে। বরফ কল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চালু করা হয়েছে গত রাতেই। এখন কিন্তু সব কিছু প্রস্তুত করা হচ্ছে সমুদ্রে মাছ শিকারের জন্য। আমরা দেখেছি যে 58 দিনের যে নিষেধাজ্ঞা, এবারের নিষেধাজ্ঞা কিন্তু ফলপ্রসূ হয়েছে। এবারের নিষেধাজ্ঞা জেলেরা অনেকটা বেশি মেনেছে। অতীতে আমরা দেখেছি জেলেরা অভিযোগ এনেছিল ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করে, যার কারণে সেই অজুহাত দিয়ে বিভিন্ন জেলেরাই কিন্তু অসাধু পন্থায় সমুদ্রে নেমে মাছ শিকার করেছে। কিন্তু জেলেদের দাবি এবার পূরণ হয়েছে। 58 দিন করা হয়েছে নিষেধাজ্ঞা এবং পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমন্বয় করেই কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার কারণে জেলেরা তাদের দাবি মানার ফলেই তারা এবার নিষেধাজ্ঞা মেনেছে এবং তারা ঘাটে নোঙর করেছিল। আজ তারা আবার সমুদ্রে ফিরবেন মাছ শিকারের উদ্দেশ্যে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। খাদ্য সংগ্রহ করতে গিয়ে জীবন দিতে হচ্ছে ফিলিস্তিনিদের। ত্রাণের লাইনে আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল 36 নিরীহ ফিলিস্তিনির। আহত হয়েছেন 200-র বেশি। গাজার দেইর আল বালার ভোর ক্ষুধা দিয়ে শুরু হলেও শেষ হয় দীর্ঘ লাশের সারিতে। ইসরায়েলি বাহিনীর গুলিতে খাদ্যের খোঁজে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান, আহত হন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান ড্রোন আর ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি চালানো হয়, যদিও ইসরায়েলের দাবি তারা শুধু সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল। এদিকে প্রথমবারের মতো 2 কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ 5টি দেশ। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি সেখানে থাকা সম্পদও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পক্ষে কথা বলেছেন। তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার তালিকায় রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে। নিষেধাজ্ঞার পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইয়েমেনেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হাউথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে হামলা চালায় তারা। তেল আবিবের দাবি, এই বন্দর হাউথি বিদ্রোহীদের অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে। হামলার পর ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে জেরুজালেম সহ কেন্দ্রীয় এলাকায় বেজে ওঠে সাইরেন। নাদিম মারজান, সময় সংবাদ। রেফারিং নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। নিশ্চিত পেনাল্টির সুযোগ হারানোয় হতাশ তিনি। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেম প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান এই স্প্যানিয়ার্ড। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। লড়াই করেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি হামজা সমিত্রা। প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষ পর্যন্ত দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে রয়েছে প্রশ্ন। সংবাদ সম্মেলনেও জানিয়ে হতাশা ঝরল কোচের কণ্ঠে। আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত, এটা পরিষ্কার ছিল। ম্যাচের 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা অনেক সুযোগও হারিয়েছি। মনে হয় না প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে, তবে ভারত ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের কাজটা কঠিন ছিল। দিন শেষে আমরা ম্যাচটি হেরেছি। ম্যাচে কোচের একাদশ নির্বাচন এবং কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচ হারের পর এ বিষয় নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি। এটা অনেক বেশি টাইট ম্যাচ ছিল, দুই দলই সমশক্তির। ফুটবলে অনেক কিছুই হতে পারে। এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের পথে এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে আরও আত্মবিশ্বাসী সফরকারীরা। ম্যাচটা মোটেও সহজ ছিল না, দুই দলই দুর্দান্ত খেলেছে, কেউ কাউকেই ছাড় দেয়নি। বাংলাদেশের সমর্থকরা খেলার দারুণ একটা পরিবেশ তৈরি করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমার দলের পারফরমেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে দলটাকে আরও পরিপূর্ণ করতে চান কোচ ক্যাব্রেরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব কমনওয়েলথের। প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক। ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনায় উন্নয়ন সহযোগিতায় জোর। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের পর রাজধানীর মুখে কর্মজীবী মানুষ। রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে ভিড়। যানজটের ভোগান্তি এড়াতে আগে ভাগে ফিরছেন অনেকে। এবং শহীদ আহতদের বাড়িতে ফল দিয়ে ফেরার পথে গোপালগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধীরা। আহত 5। পরিবহন কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, আটক 1 জন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।